বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব ভেক্টর অধ্যায়ের লেকচার 4 নিয়ে। তো লেকচার 4 এ আমরা আলোচনা করব কিভাবে ভেক্টরকে প্রকাশ করা যায় এবং ভেক্টরের কতিপয় ক্লাসিফিকেশন নিয়ে। তো আসলে ভেক্টরের নির্দিষ্ট কোনো ক্লাসিফিকেশন নেই, যে মানে অ্যাকচুয়ালি বিভিন্ন প্রকারের যে ভেক্টরগুলো আমাদের বইয়ে মনে হয় 12-13টার মতো আলোচনা করা আছে, যে এই টাইপের ভেক্টর হয়ে থাকে। তো আসো আমরা সেইভাবেই আসলে স্টেপ বাই স্টেপ আগাবো। তো প্রথমে আমরা এই ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, ভেক্টরকে চিহ্নের সাহায্যে দুইভাবে প্রকাশ করা যায়। দেখো, ভেক্টরকে চিহ্নের সাহায্যে দুইভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, তাহলে চিহ্নের সাহায্যে একটা হলো অক্ষর বা প্রতীকের সাহায্যে। দেখো, একটা হলো অক্ষর বা প্রতীকের সাহায্যে, অক্ষর বা প্রতীকের সাহায্যে। আচ্ছা, দুই নাম্বারটা হলো দেখো সরল রেখার সাহায্যে। সরল রেখার সাহায্যে। আচ্ছা, দেখো মাঝখানে ফাঁকা দেওয়ার কারণ আছে। অক্ষর বা প্রতীকের সাহায্যে আবার ভেক্টরকে চার ভাবে প্রকাশ করা যায়। তো আমাদের এই একটা জায়গায় এমসিকিউ কিন্তু অনেক কনফিউশন তৈরি হয়। তাহলে মনে রাখবা, অক্ষর বা প্রতীকের সাহায্যে কয় ভাবে? চার ভাবে। আর চিহ্নের সাহায্যে ভেক্টরকে প্রকাশ করা যায় হলো দুই ভাগে। তো এখন আসে দেখো, অক্ষরের সাহায্যে হলো চার ভাবে, কিভাবে প্রকাশ করা যায়। দেখো দেখো এটা অক্ষরও বলতে পারি আমরা, এটাকে প্রতীকও বলতে পারি। তারপরে ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম, আবার বার চিহ্ন দিলেও, আবার নিচে বার চিহ্ন দিল, এবং আরেকটা হচ্ছে হলো বোল্ড অক্ষর, এটাকে বলে হলো বোল্ড অক্ষর। অ্যাকচুয়ালি এই বোল্ড অক্ষরটা আমাদের ছাপার কাজে লেখা হয়। তাহলে এটা শুধুমাত্র বই ছাপার কাজে ব্যবহৃত হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো, অক্ষর বা প্রতীকের সাহায্যে ভেক্টরকে চার ভাবে এবং চিহ্নের সাহায্যে ভেক্টরকে কি দুই ভাবে। তো এই এমসিকিউটার কোনোভাবেই ভুল করা যাবে না। আচ্ছা দেখো, সরল রেখার সাহায্যে ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করে থাকি। আচ্ছা, সরল রেখার সাহায্যে মানে দেখো, আমি যদি একটা সরল রেখা অঙ্কন করি, তাহলে দেখো এই সরল রেখা, এটাকে যদি আমি একটা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করি, তাহলে ভেক্টরের দুইটা প্রান্ত থাকে। একটা হলো আদি প্রান্ত, আর একটা হলো কি শীর্ষ প্রান্ত, অথবা পাদবিন্দু এবং কি শীর্ষবিন্দু। ওকে, তাহলে এখন দেখো, এই যে এই প্রান্তটাকে আমরা আদি প্রান্ত বা আদি বিন্দু বলে, আর এই প্রান্তটাকে দেখো শীর্ষ প্রান্ত বা শীর্ষবিন্দু বলে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই ভেক্টরটাকে আমি যদি প্রতীকের সাহায্য লিখতাম, তাহলে আমি এটাকে এ ভেক্টর এভাবে লিখলে এটাকে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হলো। আচ্ছা, এইবার এই ভেক্টরটাকে যদি আমরা দেখো রেখার সাহায্যে প্রকাশ করি, তাহলে দেখো পাদবিন্দুতে আমি একটা ও বিন্দু নিলাম, শীর্ষবিন্দুতে একটা বিন্দু নিলাম পি বিন্দু। এখন দেখো এইটাকে যদি আমি এখন ও পি এইভাবে প্রকাশ করে থাকি, তাহলে দেখো আমি এই ওপি দিয়ে একেবারে এই ভেক্টরটার দিকটাকে আরো সুনির্দিষ্ট করে দিতে পারি। কিভাবে? দেখো, এর পাদবিন্দু ও বিন্দু আর শীর্ষবিন্দু হলো কি পি বিন্দু। অর্থাৎ তাহলে ও এবং পি এই মাঝ বরাবর একটা কি আছে? সরল রেখা আছে। তাহলে এই সরল রেখাটার শুরুর বিন্দু বা আদি বিন্দু হলো ও, আর শীর্ষবিন্দু বা শেষ বিন্দু হলো কি পি বিন্দু। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে এই প্রসেসটাকে আবার আমরা জ্যামিতিক উপায়ও বলতে পারি। দেখো, ও থেকে বি, এটা কিন্তু জ্যামিতিক উপায়। তার মানে এই জ্যামিতিক ভাবে আমরা এই যে তোমার সরল রেখার সাহায্যে, এইটাকে তোমাকে যদি আবার বলা হয় জ্যামিতিক উপায়ে, ভুল হবে কি? ভুল হবে না। তাহলে এভাবেও বলা যায়। ওকে, তাহলে দেখো এইটা দিয়ে আমরা আরো এক্সাক্ট লোকেশন মানে ভেক্টরের দিকটাকে আরো এক্সাক্ট করে দিতে পারি। এটাকে আমরা দেখো জাস্ট প্রতীকের সাহায্যে আমরা এ ভেক্টর লিখলাম, অথবা এই ভেক্টরটাকে যদি আবার আমি এই দিকে না তীর চিহ্ন দিয়ে এই দিকে দিই, তাও কিন্তু আমি এটাকে এ ভেক্টর লিখতে পারতাম। কারণ এটা সমান ভেক্টর না বিপরীত ভেক্টর না সদৃশ ভেক্টর, এইটা বোঝার জন্য আরেকটা ভেক্টর দরকার হয়, যে একটা ভেক্টরের সাপেক্ষে আমি আরেকটা ভেক্টরকে সদৃশ ভেক্টর না সমান ভেক্টর না বিপরীত ভেক্টর বলবো সেটা। কিন্তু যখন শুধুমাত্র একটা ভেক্টর থাকে, তখন কি বিপরীত না সদৃশ কোনো কিছু তো মানে ইন্ডিকেট করা যায় না। তার মানে দেখো, প্রতীকের সাহায্যে তুমি জাস্ট বলতে পারো যে এটা একটা ভেক্টর, কিন্তু তুমি যদি সরল রেখা বা জ্যামিতিক উপায়ে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করো, তাহলে তুমি এইখান থেকে বলতে পারো কোনটা পাদবিন্দু কোনটা শীর্ষবিন্দু।
তার মানে ভেক্টরটা কোন দিক বরাবর যাচ্ছে এটাকে আরো সুনির্দিষ্ট করে বলা যায়। আশা করি বুঝতে পারছো। ওকে, এইবার এসে আমরা দেখো বিশেষ কিছু ভেক্টরের ক্লাসিফিকেশন আমরা শিখবো, বা বিশেষ বিশেষ কিছু ভেক্টরের সংজ্ঞা শিখবো এখন আমরা। দেখো আসো প্রথমেই আসি আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে ভেক্টরটা দিয়ে আমাদের এই অধ্যায়ে অনেক কিছু করতে হবে, সেটাই হলো সমান ভেক্টর এবং সদৃশ ভেক্টর। তো এখন দেখো সমান ভেক্টর, তাহলে প্রথমে আমরা 1 নম্বর লিখি হলো দেখো সমান ভেক্টর। সমান ভেক্টর, আচ্ছা দেখো তো সমান সহযোগ মান, তার মানে যে ভেক্টরগুলার মান কি হবে, সমান হবে, আমরা সেই ভেক্টরগুলাকে বলবো হলো সমান ভেক্টর। ওকে, আচ্ছা এবং আরেকটা জিনিস আছে দেখো, যে আগে আমি বলি, আগে জিনিসটা অঙ্কন করে নেই। দেখো এটা একটা ভেক্টর, আমি একটা এ ভেক্টর নিলাম। দেখো তো এই ভেক্টরটা সমান না অসমান আমি কি বলতে পারি? আমি কিন্তু বলতে পারতেছি না ভেক্টরটা সমান না অসমান। তাহলে এই ভেক্টরটা সমান না অসমান বলার জন্য আমাকে কি করতে হবে, আরেকটা ভেক্টর নিতে হবে। আমাকে আরেকটা ভেক্টর নিতে হবে, ধরো বি ভেক্টর নিলাম। এইবার আমি বলতে পারি যে এ ভেক্টরটা বি ভেক্টরের সমান নাকি বি ভেক্টরটা এ ভেক্টরের সমান। তাহলে দেখো সমান ভেক্টর বলতে গেলে আমাকে মিনিমাম 2টা ভেক্টরের প্রয়োজন। ক্লিয়ার? আসো, তার মানে তাহলে এই 2টা ভেক্টরের মান কেমন হবে, সমান হবে, এবং এই যে দিকও কি হবে, একই দিকে হবে। এবং দেখো তাহলে এই সমান ভেক্টর হইতে গেলে তাহলে আমাকে মিনিমাম কয়টা ভেক্টরের প্রয়োজন হচ্ছে, মিনিমাম আমাকে 2টা ভেক্টরের প্রয়োজন হচ্ছে, কারণ একটা ভেক্টর দিয়ে আমরা সমান অসমান বিবেচনা করতে পারি না। ক্লিয়ার? তার মানে মিনিমাম ভেক্টর হবে 2টা সমান ভেক্টরের সংজ্ঞার জন্য। আচ্ছা তাহলে এখন দেখো 2টা ভেক্টরকে যদি আমি যোগ করতে চাই তাহলে দেখো 10 নিউটন প্লাস 10 মিটার। ধরো আমার এই বি ভেক্টরটা 10 নিউটন, ধরো বি ভেক্টরটা 10 নিউটন, এ ভেক্টরটা 10 মিটার। তাহলে এটা বল ভেক্টর, এটা হলো কি সরণ ভেক্টর। তাহলে আমরা যদি দুটাকে যোগ করে কিন্তু আমরা 20 নিউটন বা 20 মিটার এটা কি লিখতে পারি? কোনোভাবেই সম্ভব না। তার মানে 2টা ভেক্টরকে যদি আমরা যোগ করতে চাই তাহলে 2টা ভেক্টরকে অবশ্যই কেমন হইতে হবে, একই জাতের হইতে হবে বা একই এককের হইতে হবে। তার মানে তাহলে আমার মিনিমাম 2টা ভেক্টর লাগতেছে প্লাস একই জাতের হইতে হচ্ছে। তাহলে এই 2টা কথা কিন্তু আমাকে যদি সংজ্ঞার মধ্যে না থাকে তাহলে কি হবে না, সংজ্ঞায় 0। তোমরা অনেক সময় দেখছি এক বা একাধিক ভেক্টরের মান যদি সমান হয় এবং দিক যদি একই দিকে হয় তবে তাদেরকে সমান ভেক্টর বলে। দেখো তো একটা হলে সমান ভেক্টর হবে, এবং সমজাতীয় কথা না বললে কি সমান ভেক্টর হবে? আসো তাহলে আমরা এইবার সমান ভেক্টরের সংজ্ঞাটা তাহলে লিখি। তাহলে লিখবা কিভাবে, দেখো সমজাতীয়। তাহলে সমজাতীয় 2 বা ততোধিক ভেক্টরের মান সমান এবং দিক যদি একই দিকে হয় তবে তাদেরকে সমান ভেক্টর বলে। আচ্ছা দেখো সমান ভেক্টর যেহেতু ভেক্টর, তার মানে তাহলে এর কি কি থাকবে, মানও থাকবে, দিকও থাকবে। ওকে, আচ্ছা তাহলে এখন আসি দেখো সমান ভেক্টরের তাহলে মান কি হবে দেখো তো। আচ্ছা তাহলে দেখো একটা ভেক্টর আমি এখানে লিখবা, ধরি এ ও বি 2টি ভেক্টর। তাহলে এখন দেখো তাহলে কোনো ভেক্টরের মান বলতে উক্ত ভেক্টরকে যদি আমরা মডুলাস করি তাহলে উক্ত ভেক্টরের মান পাই এ। তাহলে দেখো এ ভেক্টরকে মডুলাস যদি করি তাহলে এ পাইলাম। তাহলে ঠিক সেম ভাবে বি ভেক্টরকে যদি আমি মডুলাস করি তাহলে কি পাবো, বি, শুধু তার মান পাবো। আচ্ছা যেহেতু সমান ভেক্টরের সংজ্ঞাতেই বলা আছে তার মান কি পরস্পর সমান, তাহলে আমরা লিখতে পারি অতএব তাহলে মডুলাস অফ এ ভেক্টর ইকুয়াল টু মডুলাস অফ বি ভেক্টর। তাহলে অতএব তাহলে এ ইকুয়াল টু হলো বি। তাহলে আমার মানের কন্ডিশন গেল। আচ্ছা এইবার আসি দেখো তাহলে সমান ভেক্টরের দিকের কথা বলছে। তাহলে সমান ভেক্টরে না, তো ভেক্টর বলতেই কি হবে,
তার দিক আছে, মানও আছে, প্লাস দিকও আছে। আচ্ছা, তাহলে এখন দেখো তো আমরা আসি দুইটা ভেক্টরের দিক আমরা কিভাবে বুঝবো। দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তাহলে দুইটা ভেক্টরকে দেখো তো আমি যদি দেখো কোন সরাই তাহলে আমার দিক চেঞ্জ হয় কিনা দেখো তো। তার মানে দুইটা ভেক্টরের এই মধ্যবর্তী কোণ আমার কি নির্দেশ করতেছে, দিক নির্দেশ করতেছে। আচ্ছা, দুইটা ভেক্টরের আবার মধ্যবর্তী কোণ হওয়ার একটা শর্ত আছে। তো দেখো এই কোণ হওয়ার শর্তটা কি, ভেক্টরের পাদবিন্দু পাদবিন্দু এক জায়গায় রাখতে হবে, অথবা ভেক্টরের শীর্ষবিন্দু এক জায়গায় থাকতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা উক্ত ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা বলতে পারবো। যদি একটা ভেক্টরের এটা পাদবিন্দু আর একটা ভেক্টরের শীর্ষবিন্দু এইভাবে থাকে, তাহলে এই মধ্যবর্তী কোণকে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে পারবো না। তখন তাহলে কি করতে হবে, তাহলে এই ভেক্টরটাকে এখান থেকে সরায়ে এইভাবে, দেখো আমি কিন্তু দিক চেঞ্জ করি নাই, ঠিক এইভাবে পাদবিন্দু পাদবিন্দু এক জায়গায় করতে হবে। তখন আমরা এই যে মধ্যবর্তী কোণ এটাকে বলতে পারবো দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন আসি আমরা দেখো যে এই ভেক্টরকে পৃথিবীর যে কোনো জায়গায় তুমি তোমার ইচ্ছা মতো রিপ্লেস করতে পারবা, এটা হলো শর্ত। কিন্তু কিভাবে, একই মানে এবং দিকে। অর্থাৎ এই ভেক্টরটা যদি এইরকম থাকে তুমি এইভাবেই পৃথিবীর যেখানে খুশি সেখানে নিয়ে যাও, কিন্তু এইভাবে নিয়ে যাওয়া যাবে না, অর্থাৎ দিক চেঞ্জ করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যদি এ এবং বি এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নিয়ে আসতে চাই, তাহলে এই ভেক্টরটাকে রিপ্লেস করব এমন ভাবে যেন ভেক্টরের পাদবিন্দু পাদবিন্দু এক জায়গায় হয়। এখন আসি আমরা দেখো, তাহলে আমরা এই এ ভেক্টরটাকে যদি বি ভেক্টরটার পাদবিন্দুর সাথে মিলাইতে যাই, তাহলে দেখো এইভাবে কিন্তু আমি মিলাবো না। কিভাবে দেখো তো, যে রকম থাকবে যে দিকে থাকবে ঠিক সেম বরাবর এইভাবে। তাহলে দেখো তো এইবার একটা ভেক্টরের উপরে আরেকটা ভেক্টর উঠে গেল দেখো। এখন আমি বলতে পারি এরা তো সমান। দেখো তো পাদবিন্দু পাদবিন্দু এক জায়গায় হলো কিনা, বাস পাদবিন্দু পাদবিন্দু এক জায়গায় হলো। তাহলে দেখো তো পাদবিন্দু পাদবিন্দু যেহেতু এক জায়গায় হলো, তাহলে এদের এখন মধ্যবর্তী কোণ কত বলো তো, 0 ডিগ্রি। তাহলে এখন আসো এই আলফা ইকুয়াল টু হলো 0 ডিগ্রি। তাহলে এখন আমি সমান ভেক্টরের যদি আমাকে দিক বলে, তাহলে আমি কি বলবো, এদের মধ্যবর্তী কোণের মান হলো 0 ডিগ্রি। এটাই হলো এর দিক, কারণ দুইটা ভেক্টরের এই মধ্যবর্তী কোণই হলো দিক নির্দেশক। আশা করি বুঝতে পারছো। ওকে, আসো এটা গেল আমাদের সমান ভেক্টরের কাহিনী। এইবার এখন আমরা চলে যাব দেখো সদৃশ ভেক্টরে। আচ্ছা, তাহলে এখন এসে আমাদের দেখো 2 নম্বর ভেক্টরটা আমরা সদৃশ ভেক্টর নিয়ে আলোচনা করি একটু দেখো। আচ্ছা, সদৃশ ভেক্টর, তাহলে তো সদৃশ তার মানে কি বলতো, দেখতে একই রকম। তার মানে দুটা ভেক্টর দেখতে একই রকম হবে। তাহলে দেখো আমরা যখন কোনো প্রাণী বা কোনো মানুষকে দেখতে একই রকম বলি, তখন আমরা কি বলি বলতো, তাদের চেহারা দেখতে একই, তাদের ফেসটা একই রকম দেখতে। কিংবা যমজ, তখন আমরা যমজদেরকে কি আলাদা করতে পারি, তাদের কি দেখতে কি রকম মনে হয়, একই মনে হয়। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে সদৃশ ভেক্টরটা হলো তারা দেখতে একই রকম। তাহলে ভেক্টরের একই রকম দেখার বিষয়টা কিভাবে আসে দেখো, ভেক্টরের একই রকম দেখা বলতে তার দিকটা কি হবে, একই হবে। তাহলে দেখো ভেক্টরের একই রকম দেখা বলতে হবে আমার দিকটা কি একই রকম। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো একই রকম বলতে দেখো ভেক্টরের দিক হলো এই একটা ভেক্টর, দেখো এই একটা ভেক্টর। তাহলে এটা আমাদের দেখো এ ভেক্টর, এটা হলো আমাদের দেখো বি ভেক্টর। তাহলে এখন দেখো ভেক্টরের একই রকম বলতে তার দিক কি হবে, একই দিকে হবে। এখন আসি দেখো, আমরা যদি কি বলতাম যে এই দুটা ভেক্টরের মানও সমান, তাহলে দেখো তো এটা কি আর সদৃশ ভেক্টর না হইতাম, কি সমান ভেক্টর হইতো। তাহলে সদৃশ ভেক্টর সমান ভেক্টর দুটা এক না, তার মানে আলাদা। যেহেতু সদৃশ দেখতে একই, তাহলে অন্য কোনো একটা জায়গায় আলাদা একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। তাহলে কোন জায়গায় ভেক্টরে কি থাকে, মান থাকে, আর হলো কি দিক থাকে। তাহলে দিকটা যেহেতু একই, সদৃশ, তাহলে দিকটা কি একই, তাহলে আলাদা কি হবে, মান। তার মানে সদৃশ ভেক্টরের ক্ষেত্রে মান কি হবে, অসমান হবে, কিন্তু দিক কি হবে, একই দিকে হবে। তাহলে সেম ভাবে আমরা যদি শুধু এ ভেক্টরটাকে অঙ্কন করতাম, তাহলে আমরা বলতে পারতাম এটা ছোট বড় সদৃশ না বিসদৃশ নাকি বিপরীত ভেক্টর, বলতে পারতাম না।
তাহলে সদৃশ বিসদৃশ বা সমান ভেক্টর না অসমান যেটাই বলি না কেন, তাহলে সদৃশ হওয়ার জন্য তাহলে আমার এই ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরকে কি করতে হবে, নিয়ে আসতে হবে, যেটার সাপেক্ষে আমি এই ভেক্টরটাকে কি টাইপের বা কেমন সেটা বিশ্লেষণ করতে পারি। তাহলে দেখো আমরা আরেকটা অসমান মানের এবং কি সমান্তরালে একই দিকে বি ভেক্টরটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে দেখো এখন এই বি ভেক্টরের সাপেক্ষে এ ভেক্টরের দিকটাকে আমরা বলতে পারতেছি একই দিক, কিন্তু মানটা কি অসমান। তাহলে এই ক্ষেত্রেও আমার দেখো ভেক্টর লাগবে কয়টা মিনিমাম বলো তো, মিনিমাম দুইটা ভেক্টর লাগবে। আর দেখো এই দুইটা ভেক্টরের যোগ করার জন্য বা লব্ধির জন্য অবশ্যই তাদেরকে আবার কি হইতে হবে, সমজাতের হইতে হবে। তাহলে দেখো সমজাতের হইতে হবে, তার মানে দেখো এটা যদি 10 নিউটন হয় তাহলে এটাকে 5 নিউটন বা 7 নিউটন যাই হোক, তাহলে কি বলের একক একই হইতে হবে, নইলে আমরা কি করতে পারবো না, যোগ করতে পারবো না, যেটা আমরা সমান ভেক্টরে দেখে আসছি। তাহলে সব ক্ষেত্রেই তাহলে দেখো তাহলে এটাকে মানে সংজ্ঞা দিতে গেলে তাহলে আমাকে কি বলতে হবে দেখো তো, তাহলে অবশ্যই সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর বলতে হবে, কারণ মিনিমাম ভেক্টর কয়টা থাকবে, দুইটা। তাহলে এখন আসে আমাদের দেখো তাহলে সংজ্ঞাটা তাহলে কিভাবে লিখবা দেখো, তাহলে দেখো সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টরের মান অসমান, কিন্তু দিক যদি একই দিকে হয় তবে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। তাহলে এখন দেখো সদৃশ ভেক্টরের মান কি অসমান। তাহলে দেখো সদৃশ ভেক্টরেরও দুইটা পার্ট, দুইটা অংশ থাকবে, একটা মান আর একটা হলো কি দেখো তো দিক। আচ্ছা তাহলে এখন দেখো তো এই সদৃশ ভেক্টরের ক্ষেত্রে মান, তাহলে মডুলাস অফ এ ভেক্টর নট ইকুয়াল টু মডুলাস অফ বি ভেক্টর। তাহলে এখন দেখো এ নট ইকুয়াল টু হলো বি, তাহলে এটা হলো আমাদের দেখো মান। তাহলে এইবার আসো দিক। তাহলে দিকের ক্ষেত্রে দেখো তো আমরা কি বলছিলাম, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটাই হলো আমার কি দিক নির্দেশক। তাহলে এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হওয়ার শর্তটা কি ছিল, পাদবিন্দু এক জায়গায় করতে হবে, অথবা শীর্ষবিন্দু এক জায়গায় করতে হবে। তাহলে এখন দেখো আমরা যদি পাদবিন্দু এক জায়গায় করি দেখো তো, এবং কি করা যাবে না, এই ভেক্টরের দিকটাকে চেঞ্জ করা যাবে না। তাহলে এখন দেখো ঠিক এইভাবেই যদি আমরা ভেক্টরটাকে উঠায় দেখো এখানে নিয়ে আসি, তাহলে দেখো তো এর উপরে পড়ে গেল, তাহলে দেখো এই ভেক্টরটা এর উপরেই চলে আসলো, তাহলে এটা হলো এ ভেক্টর, এখানে আর নাই। তাহলে এখন দেখো তো এদের মধ্যবর্তী কোণের মান কত, 0 ডিগ্রি, তার মানে আলফা ইকুয়াল টু হলো 0 ডিগ্রি। তাহলে এখন তোমাকে যদি বলে যে সদৃশ বা সমান ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত অথবা দিক কত, 0 ডিগ্রি, বইয়ে নাই বলে তুমি কি লিখতে পারবা না? আসলে তুমি যদি বেসিক কনসেপ্টটা বোঝো, সেই কনসেপ্ট থেকে তোমাকে অ্যাডমিশনে কোশ্চেনগুলো করে থাকে, একাডেমিতেও যদি একটু হার্ড কোশ্চেন করে তখন কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো নিয়ে আসে। তো আশা করি সমান ভেক্টর এবং এই সদৃশ ভেক্টর সম্পর্কে তোমরা ডিটেলস জানতে পারছো। এই সমান এবং সদৃশ এই দুটা ভেক্টর দিয়ে দেখবা এই ভেক্টরদের কতগুলো গাণিতিক সমাধান করা যায়, কারণ এদের হেল্প নিয়েই আমাদের অঙ্কগুলো করতে হবে। তো আগামী দিন বাকি যে তোমার ভেক্টরের প্রকারভেদগুলো আছে আমি ওগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।